ইরানের সঙ্গে এর আগেও যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল ট্রাম্প, এবং ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্র থেকেই হামলা করা হয়েছে প্রথম। এবারের হামলাটা প্রায় 40 দিন ধরে ইরান যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ফেব্রুয়ারি মাসের 28 বা 29 তারিখে যুদ্ধটা শুরু হয়েছিল, আজকে এপ্রিলের 10 তারিখ হয়ে গেছে। প্রায় অলমোস্ট 1.5 মাসের কাছাকাছি তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আমেরিকার মতো একটা পরাশক্তি সাথে রয়েছে ইসরায়েল, যারা সবচাইতে টেকনোলজিতে সবচেয়ে বেশি উন্নত, তাদের সঙ্গে ইরান যেভাবে লড়াই চালিয়ে যাচ্ছে, মধ্যপ্রাচ্যের নেক্সট পরাশক্তি কি আসলে ইরান হতে পারে কিনা, বা পৃথিবীর জনমত ইরানের পক্ষে আছে। কারণ হলো যে ইরান তো নিচ থেকে আক্রমণ করে নাই, ইরান আক্রান্ত হয়েছে এবং প্রত্যেকটা জায়গাতেই ইরান আগে আক্রান্ত হওয়ার পরে ইরান রিটেলিয়েট করেছে। একই সাথে এখানে ইসরায়েল এবং আমেরিকা তারা অনেক বড় বড় ধরনের, মানে এটা ওয়ার ক্রাইম বলে আর কি, যুদ্ধ অপরাধ, যেটা হলো যে বেসামরিক স্থাপনায় হামলা, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, হসপিটালে, কালচারাল সেন্টারে, তারপরে আপনার ব্রিজে, পাওয়ার সেক্টরে। তো এই যে করেছে, এগুলো নিয়ে এত সমালোচনা হয়েছে, যে কারণে আমেরিকা তাদেরও একটা পজ দরকার ছিল, যে তারা পজ দরকার ছিল, যে কারণ এই মুহূর্তে তারা একটা ডাইরেক্ট অফেন্সিভে গেলে ওয়ার্ল্ড, সারা বিশ্বের যে সিম্প্যাথিটা আছে, যে ইমোশনটা আছে, এইটা ইরানের সাথে আছে। একই সাথে এই মুহূর্তে যদি তারা কিছু করতে যায়, চায়না একটা হুমকি দিয়ে রেখেছে, তার থেকে বেশি রাশিয়া একটা হুমকি দিয়ে রেখেছে। এমনও হয়ে যেতে পারে যে তারাও ছোট আকারে হয়তো এই ইরানের ব্যাটেল ফিল্ডে জড়িয়ে যাচ্ছে। তো এখন এই সব কিছু থেকেই ইউএস এর একটা সময় দরকার। এর সাথে যেটা আছে যে ইরানের ক্ষেত্রে তারা যেটা চেয়েছে, যে ইরান, এটা তাদের একটা প্ল্যানের ভিতরে আছে, যে ইরান মানে এই যে একটা আমরা জয়লাভ করেছি, মানে এরকম একটা ফলস ফ্ল্যাগ নিয়ে কিছুদিন থাক, যে তারা যুদ্ধে জয়লাভ করেছে, যে এবং এই যে এরকম একটা, কারণ এই বিষয়টা কি দিবে, এই বিষয়টা তাদের সিকিউরিটিটাকে একটু লুজ করে দিবে, তাদের কনফিডেন্সটা বুস্ট আপ করবে, একই সাথে তাদের সিকিউরিটিটাকে লুজ করে দিবে আর কি। তো ইতিহাসে কি দেখা গেছে, আপনি গত 20 বছরের ইতিহাস দেখেন, আমেরিকার ইতিহাসের কথা বলছি, গত 20 বছরে আমেরিকা এবং ইসরায়েল যতগুলা যুদ্ধ করেছে, এগুলোর একটা প্যাটার্ন আছে। মানে এটা মিলিটারি হিস্ট্রির পণ্ডিতরা বলেন যে আমেরিকা যুদ্ধ জেতে অথবা হারে, তাদের একটা হিস্ট্রিক্যাল টেন্ডেন্সি আছে, মানে ঐতিহাসিক টেন্ডেন্সি, যে ওই ফরম্যাটই তারা ফলো করে, এবং নর্মালি ওই ফরম্যাটের জন্যই তারা জেতে, ওই ফরম্যাটের জন্যই তারা হারে। তো ওই হিস্ট্রিক্যাল টেন্ডেন্সি যেটা বলে যে আপনার এর আগে ইরাকে যে অ্যাটাক করেছে, লিবিয়াতে করেছে, আফগানিস্তানে করেছে, এই সবগুলোতেই একটা পর্যায়ে আমেরিকা কিন্তু এই শান্তি নেগোসিয়েশনের একটা বাহানা তারা তুলেছিল। এবং এটা তাদের উদ্দেশ্য থাকে খুব সিম্পল, যে যখনই নেগোসিয়েশনের একটা বাহানা আসবে, তার মানে আপনি সবকিছু একটা ফ্রিজ হয়ে যায়, সবকিছু একটা ফ্রিজ হয়ে যায়। তখন আপনি আপনার কাউন্টার পার্ট, তাদের লিডারশিপদেরকে আপনারা টেবিলে নিয়ে আসেন, এবং যে দেশ তাদের লিডারশিপকে আপনারা টেবিলে, মানে শান্তি আলোচনার টেবিলে আনছেন, সেই দেশ তার সিকিউরিটিটা, যেহেতু একটা শান্তি আলোচনা চলছে, যুদ্ধবিরতি চলছে, তার সিকিউরিটিটা একটু স্কেল ডাউন করে দেয়, একটু নর্মাল করে দেয়। এবং এই যে নর্মাল করে দেয়, এই বাহানাতেই সবসময় আমেরিকা, এই যে আমি গত 20 বছরের কথা বললাম, সবসময় দেখা গেছে যে এই বাহানাতে তারা ভেতরে ভেতরে আপনার আলাদা প্রিপারেশন নিয়েছে, তাদের শত্রুদের সাথে মিশেছে একসাথে, এবং ওই রাতের অন্ধকারের ষড়যন্ত্রের মতো, রাতের অন্ধকারের প্রিপারেশনের মতো, এবং প্রত্যেকটা বাড়ি, এবং কোনো শান্তি আলোচনায় কিন্তু সঠিক হয় নাই, ঠিক মতো আলটিমেটলি কোনো রেজাল্ট বয়ে আন নাই। প্রত্যেকটা বাড়ি এই আলোচনার পরে 1-2 মাস পরে, 3 মাস পরে অনেক শক্ত আকারে তারা ওই দেশের উপরে ঝাঁপিয়ে পড়েছে। তো এ কারণেই একটা বড় ধরনের মিলিটারি থিঙ্কাররাই বলছেন যে এই যে শান্তি আলোচনার যে একটা বাহানা যেটা হয়েছে, এইটা এইটা আসলে এটা পিস ট্রিটি না, এটা আপনার এই পিস ট্রিটিটাকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে, একটা ওয়েপেন হিসেবে ব্যবহার করা হয়েছে, মেনলি ওই লজিস্টিক্যাল মুভ করার জন্য। তো এইটা একটা স্কুল অফ থট আছে। আমি এখানে একটা বিষয় বলি, যে ইরানের সঙ্গে এর আগেও যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল ট্রাম্প, এবং ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্র থেকেই হামলা করা হয়েছে প্রথম। এবারের হামলাটা প্রায় 40 দিন ধরে ইরান যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ফেব্রুয়ারি মাসের 28 বা 29 তারিখে যুদ্ধটা শুরু হয়েছিল, আজকে এপ্রিলের 10 তারিখ হয়ে গেছে।
প্রায় অলমোস্ট ১.৫ মাসের কাছাকাছি তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আমেরিকার মতো একটা পরাশক্তি, সাথে রয়েছে ইসরায়েল, যারা সবচাইতে টেকনোলজিতে সবচাইতে বেশি উন্নত। তাদের সঙ্গে ইরান যেভাবে লড়াই চালিয়ে যাচ্ছে, মধ্যপ্রাচ্যের নেক্সট পরাশক্তি কি আসলে ইরান হতে পারে কিনা? বা এখন যদি যুদ্ধবিরতি না হয়, সেই ক্ষেত্রে এই গ্যাপটা কি আমেরিকার জন্য কোনো সুযোগ সুবিধা বয়ে আনবে ইরানকে পরাস্ত করতে? এই ইরান যুদ্ধ, ধন্যবাদ। এই ইরান যুদ্ধ এই সমস্ত ওয়ার্ল্ড অর্ডারের এবং মধ্যপ্রাচ্যের যে অর্ডারটা চলছে, যে সিস্টেমটা চলছে, এটার একটা ব্যাপক পরিবর্তন আনবে। এতে ইরান জিতে যাক অথবা হেরে যাক, এই মধ্যপ্রাচ্যের একটা বিশাল পরিবর্তন হবেই। এর ভিতরে তার একটা বড় কারণ আমি এখনই বলি। মনে করেন যে এই মুহূর্তে এই যে যুদ্ধটা চলছে, এই যুদ্ধে সব থেকে বেশি ক্ষতি হয়েছে কার? সব থেকে বেশি ক্ষতি হয়েছে ইরানের, ইসরায়েলের এবং আমেরিকার। সব থেকে বেশি লাভবান কার হয়েছে? সব থেকে বেশি লাভবান হয়েছে ১ নাম্বার হলো রাশিয়া, ২ নাম্বার হলো চায়না। এবং মানে এবং এই যুদ্ধ যত চলবে, রাশিয়া এবং চায়নার তত বেশি লাভ হবে। তো এ কারণেই বলছি যে এই মিডল ইস্টের এই ইকুয়েশনটা চেঞ্জ হবে। তো আমি আপনার এই উত্তরটা আর একটু অন্যভাবে দিতে চাই। সেটা হলো কি যে আচ্ছা, এই যুদ্ধটা কন্ট্রোল করছে কারা? এই যুদ্ধটা হলো কিভাবে? এবং এই যুদ্ধের যে মেইন যে ৩টা ফিগার আছে, এদের সম্বন্ধে যদি আমরা একটু আলাপ করি যে কেন এই যুদ্ধটা এবং কেন শান্তি চুক্তির দিকে যাবে না। একটা বিষয় তো আমরা সবাই বুঝতে পেরেছি যে আমেরিকা নিজে থেকে এই যুদ্ধটাতে আসে নাই। ইসরায়েল এই যুদ্ধটার প্ল্যান করেছে, পরিকল্পনা করেছে এবং তারা আমেরিকাকে টেনে এনেছে এই যুদ্ধে। তো এই বিষয়টা কিভাবে হলো? এ কারণে আমরা একটু ইসরায়েলের বিষয়টা আগে একটু দেখি। ইসরায়েল কিভাবে কাজ করে? দেখেন, ইসরায়েলের যে টোটাল জনগোষ্ঠী আছে, এই টোটাল জনগোষ্ঠীর ভিতরে 14% মানুষ আছে যাদেরকে বলা হয় হলো আল্ট্রা অর্থোডক্স ইহুদি। মানে এই 14%। এই যে আল্ট্রা অর্থোডক্স ইহুদি, এরাই সম্পূর্ণ ইসরায়েল কন্ট্রোল করে, ইসরায়েলের শাসন ব্যবস্থা কন্ট্রোল করে, ইসরায়েলের অর্থনীতি কন্ট্রোল করে, ইসরায়েলের পার্লামেন্ট কন্ট্রোল করে, নীতি নির্ধারণী সবকিছু এরাই করে। এই আল্ট্রা অর্থোডক্স ইহুদি যে গ্রুপটা আছে, এই আল্ট্রা অর্থোডক্স ইহুদিরাই বিশ্বাস করে যে গ্রেটার ইসরায়েলের যে থিওরি, যে ইসরায়েল এই ভূখণ্ডটা না, ইসরায়েল হলো একটা গ্রেটার ইসরায়েল হবে ভবিষ্যতে, এবং যে ইসরায়েলের বাউন্ডারিটা আপনার ওই মিশরের নীলনদ থেকে শুরু করে ওদিকে ইউফ্রেটিস টাইগ্রিস নদীর এই পর্যন্ত, মানে সম্পূর্ণ মিডল ইস্ট নিয়ে, এইটা তাদের গ্রেটার ইসরায়েল প্ল্যান। এবং আপনি যেন অবাক হবেন যে ইসরায়েলিরা ইসরায়েলের কিন্তু কোনো ম্যাপে কিন্তু কোনো বাউন্ডারি নাই। আমরা জানি যে না, ইসরায়েলের একটা বাউন্ডারি আছে, আমরা ওয়ার্ল্ড ম্যাপে ইসরায়েলকে একটা পরিসীমা দেখতে পাই, বাট কোন ইসরায়েলি তারা তাদের দেশের কোনো সীমানা নির্ধারণ করতে চায় না। ইসরায়েলি বিশ্বাস করে যে ইসরায়েলের তার কোনো বাউন্ডারি নাই, ইসরায়েলিদের কোনো বাউন্ডারি নাই। তো এই যে আল্ট্রা অর্থোডক্স ইহুদিরা, তো এবং এরা এত পাওয়ারফুল, এদের সাথে আছে হলো আর একটা ইসরায়েলি লবি, যে লবিটা সব দেশেই আছে। একই সাথে এই লবিটাই আমেরিকাকেও কন্ট্রোল করে। এবং আমেরিকাকে কোন লেভেলে কন্ট্রোল করে দেখেন, আমি আগে একদিন বলেছিলাম, ভাই আপনার টকশোতে বলেছিলাম এবং অন্য টকশো গুলোতেও বলেছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্পের 2 ধরনের বন্ধু আছে। এক ধরনের বন্ধু হলো, তাদেরকে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প যেহেতু বিলিয়নিয়ার, তার বন্ধু সবই বিলিয়নিয়ার। তো এক ধরনের বন্ধুরা হলো, তারা হলো ওই জিউস বিলিয়নিয়ার, ইহুদি বিলিয়নিয়ার। আর আরেক ধরনের বন্ধু, তাদেরকে বলা হয় হলো নিউ ইয়র্ক সিটি বিলিয়নিয়ার। এবং এই দুইটা গ্রুপই ওই ইসরায়েলি লবিং গ্রুপেরই অংশ। এবং ধারণা করা হয় যে ইলেকশনের আগেই, কারণ ট্রাম্প যে ইলেকশনে জিতেছে, এই ইলেকশনে ওই বিলিয়নিয়াররা, ওই ইসরায়েলি লবিং, ওই বিলিয়নিয়াররা প্রচুর অর্থ ব্যয় করেছিল এবং ট্রাম্প যাতে জিততে পারে এই জন্য সব ধরনের প্রচেষ্টা নিয়েছিল। এবং ধারণা করা হয় যে ট্রাম্পের সাথে তাদের একটা আগে থেকেই আন্ডারটেকিং করাই ছিল যে ট্রাম্প এই টার্মে জিতলে অবশ্যই যেন ইরানের উপরে অ্যাটাক করা হয়।